যে পরিস্থিতি আসলে চলছে, যে পরিস্থিতির ভেতর দিয়ে আসলে আমরা যাচ্ছি, সেই জায়গায় তো একটা থামার একটা জায়গা থাকতে হবে, সেই জায়গাটা শেষ হতে হবে, না হলে প্রাণহানি চলতেই থাকবে। এটা তো চলতেই থাকবে, বিষয়টা এইভাবে তো ধরে নেওয়া যায় না। এ বিষয়ে নিয়ে একটু আলোচনা করতে চাই, বিষয়টা আসলে থামবে কিভাবে, কখন থামবে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান তপন। সাইফুর রহমান তপন, স্বাগত আপনাকে একাত্তর সকালে। ধন্যবাদ। সাইফুর রহমান তপন, যেটা বলছিলাম, আসলে চারিদিকে নিহতের খবর, লাশের সংখ্যা গুনছিলাম আমরা। সকাল বলছি, শুভ সকাল বলে শুরু করছি আমরা, কিন্তু এরপরে আমরা কজন মারা গেল গতকালকে, প্রাণহানি কি পরিমাণ হলো, সেই হিসেবটা মেলানোর চেষ্টা করছিলাম। কিন্তু এই বিষয়টা আসলে কতদিন চলবে, বা এই জায়গায় থামতে তো হবে আমাদের, সেটা কিভাবে থামা যাবে, বা কোথায় গিয়ে আমরা থামতে যাচ্ছি আসলে? এখন আপনি জানেন যে আমাদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা দুঃখজনকভাবে এটা সাংঘর্ষিক রাজনীতি। সাংঘর্ষিক মানে হলো, এখন স্বাধীনতার পর থেকেই আমরা এই প্রবণতা দেখি আমাদের রাজনীতিতে। তো এটা চলছেই, ৭৫-এর পরে এটা আরো ভয়াবহ রূপ লাভ করেছে, এবং বাস্তব অনেক কারণও আছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে অনেক কারণও আছে। তো এই ধারাবাহিকতাই আমরা এখন দেখতে পাচ্ছি। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মূলত ওই সাংঘর্ষিক রাজনীতিরই প্রতিফলন বলে আমি মনে করি। সেটা এখানে ছাত্ররা বা শিক্ষার্থীরা আন্দোলনটা শুরু করেছিল, তাদের দাবিটাও ছিল অনেকটা নিরীহ গোছের দাবি ছিল, সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কার বা বাতিল, যেটাই হোক। তো এই বিষয়ে আমরা দেখেছি সরকারের বক্তব্য কিন্তু পজিটিভ ছিল, সরকার তাদের সাথে ভিন্নমত পোষণ করেছে এমনটা দেখি নাই। শুধু বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার একটা পদ্ধতি কথা বলেছে, আর শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়েছিল, সেই সময় সে হতে হবে, না হলে এটা অন্যদিকে যাবে। যাই হোক, এখন দুপক্ষই দেখা যাচ্ছে যে পয়েন্ট অফ নো রিটার্ন বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ কোনো প্রকার, যদিও সরকার আলোচনার কথা বলছে, সরকার সমঝোতার কথা বলছে, যারা আন্দোলন করছেন তারা কিন্তু এটার প্রতি মোটেও কর্ণপাত করছেন না, এবং তারা বরং এমন একটা জায়গায় চলে গেছেন, এটা একটা মানে এক ধরনের একটা অসম্ভব, মানে অসম্ভবকে সম্ভব করার মতো পরিস্থিতি মানে তারা ডেকে এনেছেন, আমি মনে করি সেটা। আজকে সমকালে যে ডক্টর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর যে সাক্ষাৎকারটা ছাপা হয়েছে, সেখানে দেখবেন উনি কিন্তু বলছেন যে এই আন্দোলনটা অনেক তাৎপর্যপূর্ণ, কারণ হলো এটা বৈষম্যকে চিহ্নিত করেছে। মানে অঞ্চলে অঞ্চলে মানুষে মানুষে যে বৈষম্য আছে, ধন বৈষম্য, নানা ধরনের বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা এখানে প্রকাশিত হয়েছে। তিনি একই সাথে বলেছেন যে এখানে যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু এইটাকে, এই বৈষম্য নিরসন করার জন্য যেই ধরনের সমাজ ব্যবস্থা দরকার বা যেই ধরনের সিস্টেম দরকার, সেই সিস্টেম চালু করার মতো ক্ষমতা বা সামর্থ্য এদের নেই। ফলে যেটা হবে, উনি আশঙ্কা করেছেন যে এখন দুপক্ষের এই হানাহানিতে এখানে মানুষের প্রাণ যাবে, অর্থনীতি ধ্বংস হবে, এবং দেশের পরিস্থিতি দিন দিন আরো ক্ষতিগ্রস্ত আর ভয়াবহ রূপ ধারণ করবে। আপনি হয়তো জানেন যে এখন সারা পৃথিবীতে আরো অনেকগুলো দেশে এই ধরনের বিক্ষোভ চলছে, ভেনেজুয়েলাতে চলছে, কেনিয়াতে চলছে, এবং কিছুদিন আগে পাকিস্তানেও চলেছে, নাইজেরিয়াতে চলেছে, এবং সবগুলো দেশেই সেখানে সেনাবাহিনীকে ডাকতে হয়েছে, সেনাবাহিনী সেখানে ব্যবস্থা নিচ্ছে। আমাদের এখানেও সেনাবাহিনীকে ডাকতে হয়েছে। এগুলোর মধ্যে আমি যদি পাকিস্তানকে আলাদা রাখি, আমি দেখবো যে যদি খোঁজ নিলে দেখবেন যে এগুলোর মধ্যে একটা বিশেষ প্রবণতা আছে, অর্থাৎ আন্তর্জাতিক যে রাজনীতি, বিশ্ব গ্লোবাল যে পলিটিক্স, সেই গ্লোবাল পলিটিক্সের একটা ছাপ এখানে থাকে। আপনার মনে থাকার কথা যে নির্বাচনের আগেই রাশিয়ান সরকার যে স্পোক্স পারসন, তিনি একটা আশঙ্কার কথা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই এখানে আরব বসন্তের আদলে কিছু একটা ঘটানোর চেষ্টা করা হবে। এখানে আমি একটু যদি যুক্ত করতে চাই সাইফুর রহমান তপন, সেটা হচ্ছে আপনি বলছেন বিভিন্ন দেশের আন্দোলন এবং গ্লোবাল যে সুপার পাওয়ারগুলো রয়েছে তাদের একটা প্রভাব এই ধরনের আন্দোলনগুলোতে থাকে, আরব বসন্তে যেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু অন্যান্য দেশগুলোর সঙ্গে একটা পার্থক্যকে যদি আমরা একটু আলাদা করতে চাই, আমরা পত্রিকায় দেখছিলাম তাদের হিসেব বলছিল গত 20 দিনে 350-র কাছাকাছি মানুষ মারা গেছে।
এ ধরনের প্রাণহানি কি অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে কিনা, বা আমরা আসলে এই দিক থেকে এগিয়ে কেন, বা এটা আসলে আমরা থামাবো কিভাবে? হচ্ছে, অন্যান্য দেশেও হচ্ছে। সেটা নির্ভর করে যে দুপক্ষের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে। এখন আমাদের আমাদের সরকার মানে আমাদের সরকারও শক্তিশালী, সরকার পক্ষও শক্তিশালী। আবার যারা সরকারকে ক্ষমতা থেকে নামাতে যাচ্ছে তাদেরও শক্তি একেবারে কম নয়। সেটা ফলে এই পরিস্থিতির মধ্যে যে সংঘাতময় যে পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা আমরা দেখতেই পাবো। আপনি ভেনেজুয়েলা তো ইতিমধ্যে অনেক মারা গেছে, কেনিয়াতে অনেক মারা গেছে। সেটা তো আমি বলছি যে গ্লোবাল পলিটিক্সের একটা প্রভাব কিন্তু এখানে আছে একটা। আপনি দেখবেন বিবৃতিগুলো দেখলেই আপনি দেখবেন যারা কারা কি চাচ্ছে সেটা। তো এটা থামানোর কথা যদি আপনি বলেন, থামানোর জন্য আমি বলবো যে এখানে বিবেকবান মানুষ যারা আছেন সেই বিবেকবান মানুষদেরকেই সামনে আসতে হবে, তাদেরকেই এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বা একটা সমঝোতা প্রতিষ্ঠার জন্য তাদের এই আহ্বানটা চালিয়ে যেতে হবে। গণমাধ্যমকে, সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল হতে হবে। কারণ আমি যে কোনো একটা খবরই আমি প্রকাশ করতে পারি, কিন্তু একটা খবর প্রকাশের মধ্য দিয়ে আমি একটা উস্কানিও দিতে পারি, আবার এই খবরটা প্রকাশের মধ্য দিয়ে পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারি। এখন কোনটা করব আমি, সেটা হলো ওই সংবাদ মাধ্যমের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমাদের এখানে কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। সেটা আমি মনে করি যে এখনকার যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে কোনো পক্ষই জয়লাভ করতে পারে না। দেশের ক্ষতি হবে, সমাজ আরো বিভাজিত হবে, প্রাণহানি ঘটবে। আপনি দেখেছেন, আপনাদের এখানে যে তালিকা, বিভিন্ন পত্রিকার যে তালিকা দিয়েছে, সেই তালিকায় দেখেছেন যে আওয়ামী লীগের কতজন মারা গেছে, আন্দোলনকারীদের কতজন মারা গেছে, আর সাধারণ মানুষের সংখ্যাটা কত। তো এটাই ঘটে থাকে, সাধারণ মানুষই বেশি কিন্তু মারা যায়, প্রাণহানি ঘটে। সেটা ফলে এগুলো বন্ধ করার জন্য আমরা যেটা প্রত্যাশা করব যে এখন সরকার সমঝোতার কথা বলছে, সরকার আলোচনার কথা বলছে, অন্য পক্ষে যারা আছেন তাদেরকেও বিষয়গুলো বিবেচনা করতে হবে। এটা আমি বলবো, বিবেচনা করতে হবে তারা কতদূর যেতে পারেন, কতদূর যাওয়া তাদের পক্ষে সম্ভব, এবং কোথায় তাদের থামা উচিত। সেই সাথে বিবেকবান মানুষ যারা আছেন আমাদের সমাজের, রাষ্ট্রের, তাদেরও এগিয়ে আসতে হবে এই ধরনের আহ্বান নিয়ে, শান্তির আহ্বান নিয়ে। বলা হয়ে থাকে আমাদের সেনাবাহিনী পৃথিবীর বহু দেশে, আফ্রিকার বহু দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। তো তারা কিন্তু সেখানে গিয়ে সরকারকে উৎখাত করেনি, তারা এক্সিস্টিং যে সরকার ছিল সেই সরকারের অধীনেই শান্তি প্রতিষ্ঠা করেছে। আমি আশা করব যে এখানে সেনাবাহিনী যে অঙ্গীকার করেছে যে শান্তি প্রতিষ্ঠাই হলো তাদের প্রধান উদ্দেশ্য, তারা সেই কাজটি এখানে করবেন। সেটা এটা তারা আমাদের নিঃসন্দেহে আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সারা বিশ্বে শান্তি রক্ষায় নিয়োজিত রয়েছেন জাতিসংঘের অধীনে। বাংলাদেশের ভেতরেও শান্তি প্রতিষ্ঠার যে কাজটা, যে দায়িত্বটা আসলে তাদের কাঁধে রয়েছে, সেই কাজটা তারা সফলভাবে যত দ্রুত সম্ভব করতে পারবেন, বা আসলে শান্তির পক্ষে যারা রয়েছেন সকলে মিলে আসলে শান্তিটা প্রতিষ্ঠা করবেন, প্রাণহানি বন্ধ হবে, সেই প্রত্যাশায় আসলে আমরা করতে চাই, আমরা আশা করতে চাই সেই দিনটা আসলে শিগগিরই আসবে। সাইফুর রহমান তপন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের পরিস্থিতি, প্রাণহানি থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, শেষ হয় কিভাবে, সেই বিষয় নিয়ে আমরা সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান তপনের সঙ্গে আলোচনা করছিলাম।